নিউজ দিয়ে শুরু করা যাক। সেটা হলো যে জাস্টিস ফর হাদি, এই স্লোগান রেখেই আমরা বলি যে অবশেষে বাংলাদেশের গভর্নমেন্ট অর্থাৎ ইনকিলাব মঞ্চের যে দাবি সেটা ছিল যে মানে হাদির বিচারের জন্য জাতিসংঘের অধীনে তদন্ত করে সেটার বিচার নিশ্চিত করা। অবশেষে গভর্নমেন্ট জাতিসংঘকে এটা আন্তর্জাতিকভাবে তদন্ত করার জন্য জাতিসংঘকে চিঠি দিতে যাচ্ছেন গভর্নমেন্ট। সেটা 8 ফেব্রুয়ারি সেটা পাঠাবেন তারা চিঠিটা, যেটা আমরা দেখলাম সব জায়গাতে। অর্থাৎ তাহলে আমার প্রশ্ন হলো, আন্দোলন আর সংগ্রাম না করলে কোনো জিনিস অ্যাচিভ করা যায় না কেন বাংলাদেশে? আজকে যারা এই যে মার খেলেন এই ব্যক্তিরা কয়দিন আগে এনারা হাদি যখন মারা গেল তারপর বলেছিলাম যে বিপ্লবের যেটুকু বাকি আছে হাদির লাশ কবরে যাওয়ার আগে সেটা করতে হবে। ওনারা তখন প্রথম আলো ডেইলি স্টারের অফিসে যায় সুশীল সাজলেন। এই যে জাবেরকে গুলি করা হয়েছে তিনি ওই হাদির জানাজার সময় বক্তব্য দিয়েছেন, এটাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের মব সৃষ্টি করার না করা হয়, মব বানানোর চেষ্টা করেছেন। ফ্যামিলি কার্ড দিবেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য মানুষের কাছ থেকে কিছু জায়গায় টাকা নেওয়া হচ্ছে, কিছু জায়গায় বলা হচ্ছে এটা এটিএম মেশিনে ঢুকাইলে নাকি টাকা কচকচ করে বের হয়ে আসবে, কিছু জায়গায় বলে পান বিড়ি চা নাস্তা যা আছে সব ফ্রি দিবে, কেউ বলে চাল ফ্রি দিবে, কেউ বলে 200 টাকার বাজার করলে 100 টাকা ফ্রি। আরে ভাই এই কি অবস্থা? ট্রিটমেন্ট করতে গেলেও বলে সেখানে এই কার্ড ঢুকায় তারপরে ট্রিটমেন্ট ফ্রি করা যাবে। মানুষের কাছ থেকে বলে টাকা হাওলা তো করা যাবে ব্যাংক থেকে এই টাকা দিয়া। এই হয়েছে অবস্থা। ক্ষমতায় যাওয়ার আগেই একটা কার্ড নিয়ে আপনারা দুর্নীতি শুরু করেছেন, মিথ্যাচার শুরু করেছেন। ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কি করবেন আমরা সেটা চিন্তা করেন। হাদির লাশ নিয়ে যা, ওনাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে না? হাদির লাশের ব্যাপারে উনি নিশ্চয়ই কিছু জানে, ওনার কাছে তো লাশ আছে। হ্যাঁ, উনি নিশ্চয়ই কিছু জানে, ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমার মনে হয়। ভয়ঙ্কর কথা তো, এই কথা থেকেই বোঝা যায় ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেল নির্বাচনের ঠিক 4-5 দিন আগে। ভয়ঙ্কর খেলা তো। তবে এর মধ্যে ভাই একটা দৃশ্য এমন ভাবে আমার মনে গেঁথে গেছে, আপনারা নিশ্চয়ই দৃশ্যটা দেখছেন, শরীরে লোম দাঁড়ায় যায় ভাই, লোম দাঁড়ায় যায়। প্রিয় পুলিশ ভাইরা, জুনিয়র অফিসার আপনারা যারা আছেন, আপনারা জুলাইয়ের কথা ভুলে যাবেন না। গত 17 বছর আপনাদের প্রতি যে অবস্থা তৈরি হয়েছে, আস্থা অর্জনের পরীক্ষা হচ্ছে 12 তারিখ। নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্নরূপে আবার ফিরে গিয়েছে। প্রিয় পুলিশ ভাইরা, আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আপনি যে পোশাকটা পরিধান করে আছেন সেই পোশাকটা আপনার যোগ্যতার মধ্য দিয়ে অর্জন করা, আপনার মেধার মধ্য দিয়ে অর্জন করা। আপনাকে অনুরোধ করব, আপনার বাসায় সন্তান রয়েছে, আপনার মা বাবা রয়েছে, আপনি যদি বিগত 3টা নির্বাচনের মতো আবার যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকে এই ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। আসসালামু আলাইকুম। ছোট করে একটা ভিডিও বানানোর জন্য আপনাদের সামনে আসলাম। একটা জিনিস না বলে পারছি না, সেটা হলো পিনাকি ভট্টাচার্য। তার ভিডিও আমি আগে এত নিয়মিত দেখতাম না যতটা নিয়মিত এখন এই গেল 3-4 মাস ধরে দেখি। ধরেন 2টা ভিডিও দেখতে পারি নাই বা 3টা ভিডিও দেখতে পারি নাই, 1 সপ্তাহ পরে যায় 3টা ভিডিও একসাথে দেখে নিচ্ছি। এইভাবে দেখি আমি গেল কয়েক মাস ধরে। আমি তার এত ফ্যান কখনো ছিলাম না যতটা ফ্যান এই মুহূর্তে। তো কেন দেখি, এখন ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন হিন্দুরা যখন ব্যাপক সুযোগ সুবিধা নিত, পিনাকি ভট্টাচার্য দেশ ছাড়ল। তারপরে ফ্রান্সে আসার পরে ধারাবাহিকভাবে এই পুরো আওয়ামী লীগের সময়টা সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের পণ্য বয়কটের পক্ষে কাজ করেছে। এরপরে ক্ষমতা থেকে গেল, যাওয়ার পর ইউনূস আসলো। ইউনূস আসার পরে কিন্তু আমাদের অনেক সুযোগ ছিল সরকারের সাথে মিলেমিশে, পদে টদেও বসা যাইতো, বসে তারপরে আমরা ধান্দাবাজি করতে পারতাম। অনেক লোকজন সেই ধান্দাবাজিতে শুরু করেছেন, অনেক ছাত্র নেতারাও এই ধান্দাবাজি করেছেন। আজকে যারা এই যে মার খেলেন এই ব্যক্তিরা কয়দিন আগে এনারা হাদি যখন মারা গেল তারপর বলেছিলাম যে বিপ্লবের যেটুকু বাকি আছে হাদির লাশ কবরে যাওয়ার আগে সেটা করতে হবে। ওনারা তখন প্রথম আলো ডেইলি স্টারের অফিসে যায় সুশীল সাজলেন। এই যে জাবেরকে গুলি করা হয়েছে তিনি ওই হাদির জানাজার সময় বক্তব্য দিয়েছেন, এটাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের মব সৃষ্টি করার না করা হয়, মব বানানোর চেষ্টা করেছেন এটারে। ভাই বাংলাদেশে এই ইন্ডিয়ার
আপনার শাখা অফিস হলো গিয়ে প্রথম আলো ডেইলি স্টার। এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কাজ করা মানে মব সৃষ্টি করা না। 32 নম্বরে বসে বাকশাল তৈরি করা হয়েছে, 32 নম্বরে বসে পরিকল্পনা করা হয়েছে, মানুষকে না খাইয়ে মারার দুর্ভিক্ষে 27 লাখ মানুষকে হত্যা করা হয়েছে, 15,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই 32 নম্বরে বসে পরিকল্পনায়। সো এটা হচ্ছে একটা অভিশপ্ত বাড়ি। এই বাড়িটার জন্য অনেকেই দেখায়, মায়া মমতা দেখায়, তারপরে আপনার মব সৃষ্টিকারী বানানোর চেষ্টা করেছেন। তারা আজকে রাস্তায় নেমেছেন। ভাই, আপনি 1.5 মাস পরে কী মনে করে রাস্তায় নামলেন? আমার তো মনে হয় যে এই এখন নতুন করে যে নেমে এসছেন, কোনো না কোনো জায়গা থেকে ফান্ড দেওয়া হয়েছে। নির্বাচনের 3 দিন আগে আপনি কিসের বিচার চাইতে আসছেন এখন? 7 দিন নাই এই সরকার ক্ষমতায়, তাদের কাছে আপনি বিচারের জন্য এখন এসে নামলেন। এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমি সরকারের কাছ থেকে, পুলিশের কাছ থেকে যেটা শুনেছি, আওয়ামী লীগের লোকজন তাদেরকে টাকা পয়সা দিয়েছে এখানে কিছু নেতাকে দিয়ে, তারপর তাদেরকে বসাইছে এখানে গ্যাঞ্জাম করার জন্য। তো এখন আপনি কিসের বিচার? হঠাৎ করে এসে বিচার চাচ্ছেন? হাদির বিচার এই দেশে হবে না, হাদির খুনিও হবে না। আমি জানি না, যদি নাকি সামনে নির্বাচনী সরকারের পরের সরকার কে আসে সেটার উপরে একটা ক্ষীণ আশা আছে। এই মুহূর্তে আর এটা নিয়ে কোনো কথাবার্তা বলে লাভ নেই। তো তারা করেছেন, বিশাল আকারের সুশীল সাজার চেষ্টা করেছেন। প্রথম আলো ডেইলি স্টারের সামনে গিয়া সাদা পাঞ্জাবি পরে তারপরে ভাষণ দিয়েছেন। তো এগুলো তারা করেছেন। তারা হারে হারে টের পাবে প্রথম আলো ডেইলি স্টার কী জিনিস, উদিচি কী জিনিস, ছায়ানট কী জিনিস, প্রশিকা কী জিনিস। ওই উত্তরাতে একটা স্কুল আছে ডিপিএস, এই ডিপিএস এই টাইপের কিছু স্কুল, ইন্দিরা কালচারাল সেন্টার, এরকম কিছু জিনিস আছে। উত্তরার এই ডিপিএস, দিল্লি আপনার পাবলিক স্কুল, এই স্কুলের ভেতরে যাদের সন্তানরা পড়ে কোনো মুসলমান এই স্কুলে পড়তে দিয়ে না। এটা পুরো একটা রয়ের আড্ডাখানা। সেখানে ওইখানকার যেসব শিক্ষকরা আছে, এই শিক্ষকদের অনেকের বাড়িতে আপনার করা হয়, কি বলে, বৈঠক হয়। সেনাবাহিনীর লোকজন, ভারতীয় হাই কমিশনার, তারা গিয়ে তারপরে বৈঠক করেন। তো এগুলো হচ্ছে এখন এই টাইপের এই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে রাখা যাবে না। এগুলোকে রেখে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আপনি টিকায় রাখবেন, এটা খুব কষ্টকর হবে। যেই কারণে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা 1.5 বছর অপেক্ষা করেছি প্রথম আলোর এই টিপু সুলতান, মতিয়ার, এই সন্তোষ শর্মা কালবেলার, তারপরে প্রথম আলো তারও আছে মহিউদ্দিন, তারপরে ওই যে গিয়েছে এখন এফপিতে গিয়েছে আপনার সাবিহা, এই যে এই আপনার শফিক, আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে শফিক, এরা সব সিন্ডিকেট। এরা এই আপনার বানানোর, ইদানিং আবার বিবিসি বাংলা তাদের সাথে যুক্ত হয়েছে। এই সিন্ডিকেট মিলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য আপনার আবার নতুন করে পায়তারা করছে। তো তাদেরকে আপনার বন্ধ করতে হবে। তো আপনি করেন নাই, না করে তারপরে রাষ্ট্র পরিচালনা করবেন, সুন্দর করে আপনার চালাবেন, এটা মনে করার কোনো কারণ নাই। যাই হোক, এখন ধরেন আমি আর পিনাকি দাদা, আমরা দুজন এই সরকারের শুরু থেকেই এখন পর্যন্ত আমরা একটা জায়গায় স্থির থেকেছি যে আওয়ামী লীগের ব্যাপারে 0 টলারেন্স দেখাইতে হবে। এখানে কোনো নমনীয়তা চলবে না। চুরি করেন, বাটপারি করেন, যা করেন ইচ্ছা করেন। হত্যা মামলার আসামিরা উপদেষ্টাদের সাথে যায় বৈঠক করে। তো আমি আমার এই জার্নিতে আমি পিনাকি দাদাকে সবসময় পাশে পেয়েছি। তিনি এই মুহূর্তে আমি মানে খুবই হতাশা নিয়ে আপনার চুপচাপ বসে আছি। অনেক কিছু দেখেও না দেখার ভান করে অনেক কিছু পাঠায়। ভাই, আমি এটা নিয়ে আর এত মাথা ব্যথা কিছু, মন চাইলে একটু কথাবার্তা বলি, ভাই কথা বলি। তো এগুলির বাইরে নতুন করে আর খুব বেশি কিছুতে যাইতে চাইতেছি না। কিন্তু যেই কাজটা আমার করতে হইতো, আমার পুরো কাজ দাদা করে ফেলছেন। সো যেই কারণে যারা দাদার ভিডিও দেখেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, দুইটা আমাদের তো কমন আপনার ওনার আমার ইউটিউবে সাবস্ক্রাইবারও প্রায় সমান। সো ওনার ভিডিও যারা দেখেন, আমার ভিডিও তারা দেখেন, আমার ভিডিও যারা দেখেন, ওনার ভিডিও তারা দেখেন। আমার সাবস্ক্রাইবার যা আছে সবাই বললাম আপনারা ওইখানে চলে যান, ওইখানে গিয়ে দাদার ভিডিও দেখেন। দাদার কথাবার্তা যেটা, ওইটা মনে করবেন আমার ভাষা। উনি আমি যা বলতে চাই, আমার কথাগুলি উনি কেমন সেখানে বলে দেয়। আমি গত 3-4 মাসে বিচার করে আমি বিগ ফ্যান হয়ে গিয়েছি তার। আমার অনেক কথা আছে, যে কথাগুলি একদম হুবহু সেই কথাগুলো তার মুখ দিয়ে বের হচ্ছে। তো এই যে ভিডিওগুলো করছেন, এই ভিডিওগুলো করার কারণে তার বিরুদ্ধে এখন নতুন করে তাকে জামাতের আমির টামির, ধরেন আজ থেকে 6 মাস 1 বছর পরে আমারও অনেকের সাথে কথা হইলে তারপরে তারা বলতো যে ভাই, উনি তো হিন্দু মানুষ, ওনার ব্যাপারে একটু সন্দেহ হয়। তো আমি বলতাম যে ভাই দেখেন, উনি তো হিন্দু হইলেও উনি যে কাজগুলো করছেন, সেই কাজগুলো তো গুরুত্বপূর্ণ। উনি যতদিন কাজ ঠিক করবেন ততদিন আমাদের ওনারা নিয়ে সন্দেহ টন্দেহ করার তো কিছু নাই। যেদিন লাইন থেকে বিচ্যুত হবে সেদিন আমরা নিজেরাই কথা বলবো, সমস্যা কি। কিন্তু এই গেল 6 মাসে আমি নিজে এইভাবে কারোর সাথে আর এটা নিয়ে এগ্রি করি নাই যে না, এই 6 মাসের ভিতরে আমার কেউ বলে ভাই আর কত একজন মানুষের জাজ করবেন, আর কত পরীক্ষা নেবেন তার। সেই 2014-15 সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে সে ভারতের বিরুদ্ধে কাজ করছে এবং ভারতের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য, ভারতকে এই করে ফেলবো, সে এইটা না, এইটুক না, খালি একদম তথ্য প্রমাণ সহ ইতিহাস ভিত্তিক। এইটা আমাদের এই বাংলাদেশে বহু লোকজন আছে যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী, তারপরে অনেক তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন। তাদের ভেতরে অনেকেই এখন ইউটিউবে, যেমন ধরেন মাসুদ কামাল, এক সময় বলতো যে আমরা হইলাম গিয়া টাকা পয়সার জন্য ভিডিওতে কথা বলি। হ্যাঁ, মাসুদ কামালের যে ইউটিউব চ্যানেল আছে ওইটাতে মনিটাইজেশন করে নাই, 1 টাকাও উনি কামাই করেন না, ফ্রি সোশ্যাল সার্ভিস দেন।
ভিডিও করার আগে মনিটাইজেশন কেমনে করা লাগে সেই হিসাব করে তারপরে শুরু করেছেন। যার সাথে কথা বলেন তিনি বলেছেন ভাই কয়দিন পরপরই মানে মনিটাইজ হওয়ার আগে পাগল হয়ে গেছে, কবে হবে, কেমনে তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ চিঠি আসে না কেন, কোড আসে না কেন গুগল থেকে, কত কিচ্ছা কাহিনী। এখন তিনি টাকা খান, তার ভিডিও একটা আপনি চ্যানেলে দিয়েন, সাথে সাথে কপিরাইট খেয়ে যাবেন। আমি ইলিয়াস একমাত্র অধম ব্যক্তি যিনি আমার ভিডিও নেয় কত মানুষ চালায়, 10,000 20,000 50,000 টাকা কামায়, কারণে ইলিয়াস কোনো দিন কপিরাইট দেয় নাই। অথচ আমরাই হইলাম গিয়া খুব অনাহারি অভাবী, ইউটিউবের টাকা দিয়ে আমরা চালাই। এই ইউটিউবের টাকা তো খাই, আমার ইউটিউবের টাকা আমি খাবো না তো আপনি খাবেন? কিন্তু যারা এতদিন ধরে টাকার ব্যাপারে খুব দেখাইতেন, আমাদের অচ্ছুত একটা ভাব নিয়ে কথাবার্তা বলতেন, তারা আজকে টাকা খান কেন? ইউটিউবের মনিটাইজেশন অন করেছেন কেন? আপনারা চ্যানেল করার আগে মনিটাইজেশন অন করার চেষ্টা করেন। তো ওনাদের কাছে খুব খারাপ লাগে পিনাকি এখন যেগুলো বলে। তো গত 6 মাস ধরে আমার কেউ এটা বললে তারা সরাসরি বলেছে যে ভাই এটা বন্ধ করেন। পিনাকি যদি, আমি জানি না সে এখনও হিন্দু আছে কিনা, যদি সে হিন্দু হয়ে থাকে তাহলে সে জেনুইন হিন্দু, অরিজিনাল হিন্দু যদি কেউ হয়ে থাকে তাকে তিনি বহুশ্বরবাদ হইতে পারবে না। তো এটা হিন্দু ধর্ম অনুযায়ী আপনাকে এক ঈশ্বরবাদ হইতে হবে। তো উনি হিন্দু ধর্মের একদম যেসব বিষয়গুলো সমালোচনা করার মতো উনি নিজেই সমালোচনা করেন সেগুলো নিয়ে, এবং খুবই তথ্য প্রমাণ এভিডেন্স দিয়ে তারপরে করেন। সো ওনারে নিয়ে জাজ করা বন্ধ করেন। উনি যা বলছেন এগুলো বলার কারণে বিএনপি ওনার বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছেন যে উনি হইল গিয়া দেশদ্রোহী, উনি পাকিস্তানের প্রেসিডেন্ট, জামাতের আমির। একই কথা আমারও বলে, আমি যদি একটু যে বললাম আমি কিছুটা সুবিধাজনক জায়গায় আছে, আর ভালো লাগে না এই দেশের বিরুদ্ধে কথা বলতে যায়। অনেক প্রভাবশালী সেনা প্রধান থেকে শুরু করে অনেক প্রভাবশালী মানুষের বিরুদ্ধে কথা বলেছে, ব্যক্তিগত শত্রু হয়েছে। লাভটা হয়েছে কি? 5 তারিখের পরে এই দেশ ঠিক হয় নাই। এই দেশ জীবনে কোনো দিন ঠিক হবে, মানে নিকট ভবিষ্যতে ঠিক হবে এটা আমার মনে হয় না। যদি জামাত ক্ষমতায় আসে একটা ক্ষীণ আলো মানুষের মাঝে আছে, যদি না আসে সেক্ষেত্রে ভবিষ্যৎ অন্ধকার। তো এখন বিএনপির লোকজন সব ওনার বিরুদ্ধে লেগেছেন যে পিনাকি হইল গিয়া দেশদ্রোহী, পিনাকি তাদের বিরুদ্ধে জামাত ইসলামের টাকা পয়সা খেটে। ভাই পিনাকি কার কাছ থেকে টাকা খেয়েছেন ওই হিসাব আপনার নেওয়ার দরকার নাই। পিনাকি যেটা বলে সেটার কাউন্টার ন্যারেটিভ আপনার কাছে আছে? আপনার পক্ষে কাজ করে বিরিয়ানির দোকান থেকে টাকা খাওয়া মাল, তারপরে নানান ধরনের ডিজিএফআইয়ের ভাতাপ্রাপ্ত লোকজন, তারপরে আছে এরকম সব ধান্দাবাজগুলো একসাথে যা মিলেছে। এখন এইসব ধান্দাবাজ আপনি 2-4 কোটিও যদি নিয়ে পাশে বিরান, তো এটার দিয়ে কি পিনাকি ইলিয়াসের কাউন্টার দেওয়া যাবে? গেল না কেন? আপনার পক্ষে কথা বলে না কেন? সেটা চিন্তা করেন। পিনাকি ইলিয়াস আপনার দলে থাকলে যারা বিরিয়ানির দোকানে টাকা খায় তাদের চেয়ে উপরে থাকতে পারতো না? তো পিনাকি ইলিয়াস যায় নাই কেন আপনার দলে? সেটা চিন্তা করেন। আপনার কাছে টাকা চেয়েছিল তো ফাঁস করে দেন। যদি টাকা চায় থাকি, পিনাকিদা যদি টাকা চায় থাকে, দেন দরবার করে থাকে, ফাঁস করে দেন, কোনো সমস্যা নেই। তারা টাকার জন্য চাইতেন, তারা কিছু জিনিস চেয়েছিল এই বিএনপির কাছ থেকে, বিএনপি সেটা করে নাই। সে বিএনপির কি যে আওয়ামী লীগের লোকজনকে আপনারা আনতে পারবেন না। ওনাদের এখন মিটিং মিছিলে সরাসরি ওপেনেই বলে আওয়ামী লীগ আমাদের ভাই, আওয়ামী লীগ আমাদের ভাই, ওদের মামলা, ওদের বিরুদ্ধে কোনো পুলিশ যদি হয়রানি করে থানা ঘেরাও করা হবে। এগুলো বিএনপির লোকজন বলছে সরাসরি, এগুলো আমাদের গালে জুতা মারার মতো অবস্থা। যেই কারণে তাদের পক্ষে দাঁড়াইতে পারি নাই আমরা, যে কারণে পিনাকিদা আজকে কথা বলে। আর পিনাকিদা যেই কথাগুলো বলে ওটার আপনার কাছে কোনো জবাব আছে? ও আপনি ফ্যামিলি কার্ড দিবেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য মানুষের কাছ থেকে কিছু জায়গায় টাকা নেওয়া হচ্ছে, কিছু জায়গায় বলা হচ্ছে এটা এটিএম মেশিনে ঢুকাইলে নাকি টাকা কচকচ করে বের হয়ে আসবে, কিছু জায়গায় বলে পান বিড়ি চা নাস্তা যা আছে সব ফ্রি দিবে, কেউ বলে চাল ফ্রি দিবে, কেউ বলে 200 টাকার বাজার করলে 100 টাকা ফ্রি। আরে ভাই এই কী অবস্থা? ট্রিটমেন্ট করতে গেলেও বলে সেখানে এই কার্ড ঢুকায় তারপরে ট্রিটমেন্ট ফ্রি করা যাবে। মানুষের কাছ থেকে বলে টাকা হাওলা তো করা যাবে ব্যাংক থেকে এই টাকা দিয়া। এই হয়েছে অবস্থা। ক্ষমতায় যাওয়ার আগেই একটা কার্ড নিয়ে আপনারা দুর্নীতি শুরু করেছেন, মিথ্যাচার শুরু করেছেন। ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কী করবেন আমরা সেটা চিন্তা করেন। এখন জামাত ইসলামের সাথে লাগতে যান, জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার নাই, জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার নাই, এটা সত্যি কথা, অভিজ্ঞতা নাই। আপনাদের মতো ব্যাংকের টাকা লুটপাট করার অভিজ্ঞতাও নাই, এটাও সত্যি কথা। আপনাদের মতো বিদ্যুৎ না দেওয়া তারপরে আপনারা কিমি বিক্রি করেছেন, এগুলো সত্যি কথা। আর অনেক কিছু আছে যেগুলো আপনারা করছেন। তো এই যে কাজগুলো করেছেন এটা তো জামাতের নাই। জামাত ইসলামের অভিজ্ঞতা আছে কিসের? জামাত ইসলাম তাদের সংগঠন, তাদের নিজস্ব প্রযুক্তি, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব পলিসি দিয়ে সাউথ এশিয়ার ভেতরে শীর্ষস্থানে নিয়ে গিয়েছিল তাদের ইসলামী ব্যাংকে। তাদের প্রতিষ্ঠানে যান, কোনো গ্যাঞ্জাম আছে? তাদের প্রতিষ্ঠানে যান, কোনো লস আছে? তাদের প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা আছে? নাই। সবগুলো প্রতিষ্ঠান সুন্দরভাবে চলছে। তারা এই প্রতিষ্ঠানগুলো যদি সুন্দরভাবে চালাইতে পারে তাহলে রাষ্ট্রটাকেও সুন্দরভাবে চালাইতে পারবে। তাদের ব্যাংক যদি এত সুন্দর হয়, আর সরকারি ব্যাংকগুলো প্রতি মুনাফার তারা টানাপোড়ানের ভেতরে আছে, সব সময় প্রতি বছরই বাংলাদেশ ব্যাংকে তাদেরকে আপনার দিতে হয়, পুঁজি দিতে হয়, না দিলে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর ইসলামী ব্যাংক হু 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 করে উঠেছে। এই গেল 15 বছরে হাসিনা যখন এই ব্যাংকে নিয়েছে তখন আবার এটা লুটপাট শুরু হয়েছে, এটা নিচের দিকে অধঃপতন শুরু হয়েছে। আবার জামাত ইসলাম নিয়েছে, এখন আবার উপরের দিকে যাচ্ছে। তো তারা তো এই অভিজ্ঞতা দেখিয়েছে যে সৎ যোগ্য লোকজন দিয়ে কীভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, ওই লোকজন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এখন আপনি কি করতে পারবেন? আপনারা যারা চাঁদা নিয়ে বহিষ্কার হয়েছে তাদেরকে দলে এনেছেন, ঋণ খেলাপি যারা, সেই খেলাপি ঋণগ্রস্তদেরকে আপনি দলে মনোনয়ন দিয়েছেন। ভাই বিএনপির রাজনীতি এখান থেকে বের হয়ে আসতে হবে। পিনাকি আর ইলিয়াসটা নিয়ে সারাদিন গুতাগুতি করে লাভ নাই। আপনারা নিজেদের পলিসি নিজেরা চেঞ্জ করতে হবে। যেই
লোকজনকে দিয়ে আপনি টাকা পয়সা নিয়ে 5 কোটি টাকা নিয়ে আপনি মনোনয়ন দিয়েছেন, সে 50 কোটি টাকা ইনকাম করবে, এটাই স্বাভাবিক। একদম মানে জাস্ট একটু সুবিধাজনক জায়গায় থাকার জন্য বললাম। 0.1% সৎ, একদম 99.9% একদম সব অসৎ। এই বিএনপিতে সব অসৎ। এখন অসৎ মানেই আবার এখানে আবার কিছু বিষয় আছে। বিএনপিতে বিশাল একটা সংখ্যা আছে যারা এন্টি ইন্ডিয়ান। বিএনপিতে অনেক ভালো কিছু মানুষ আছেন, ভালো মানুষের সংখ্যা কী সেটা আমি জানি না, কিন্তু এই সরকারি টাকা পয়সা টেন্ডার নিয়ে তারপরে আমার এই কথাটা শুনে যাদের বিএনপি যাদের খারাপ লাগলো, আমার অনেকে বিএনপির এমপি ক্যান্ডিডেট অনেকের সাথে ভালো সম্পর্ক আছে, তো ওনাদের অনেকে কষ্ট পাইতে পারেন। ভাই আমার এই ভিডিওটা পজ দিয়া চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন তো, যে আপনি আগে এমপি ছিলেন বা এবার এমপি হবেন, হওয়ার পরে এই যে টেন্ডার নিয়ে সরকারি টাকা 200 কোটি টাকার একটা প্রজেক্ট থেকে 30 কোটি টাকা আপনি খাবেন না? নিজের মানে আমার গালি দেওয়ার আগে নিজের বুকের মধ্যে হাত দিয়ে চোখটা বন্ধ করে একটু জিজ্ঞেস করেন খাবেন কিনা। তা এটার মানেই তো অসৎ, এটাই বুঝাইতে চেয়েছি। 99.9% তাদের এটা ব্যবসা হিসাবে নিয়েছে, যেটা এটা সিস্টেমটা এরকম। এই সিস্টেমে বাংলাদেশের রাজনীতি চালানো যাবে না, কারণ এমন একটা দল আপনাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, যারা 1 টাকার দুর্নীতি করে না, যারা কারোর বাড়িঘর দখল করে না, যারা ঘুষ খায় না, সুদ খায় না, যারা আরেকজনের মেয়েকে দেখে ইফটিজিং করে না, যারা ওই আপনার বাড়ি করতে গেলে রড সিমেন্ট ইট দেওয়ার জন্য আপনার বাড়িতে যে হামলা চালায় না, আপনার দোকানে গিয়ে চাঁদাবাজি করে না, সেই দলটার সাথে আপনাকে কম্পিটিশনে থাকতে হইলে আপনাকে ওইরকম কোনো একটা কিছু নিয়ে আসতে হবে। আগের পলিসি দিয়ে রাজনীতি করতে গেলে আওয়ামী লীগের সাথে নিয়ে না, আওয়ামী লীগের সাথে আরও কোনো দল যদি সাথে নেন সেগুলো নিয়েও লাভ নেই, কারণ সাধারণ মানুষ বুঝতে শিখেছে। ঘরের মধ্যে বসে একটা নারী ফোনের মধ্যে দেখছে যে একটা মেয়ে ভোট চাইতে গিয়েছে, তার পেটের মধ্যে লাথি মারা হয়েছে, আপনারা ভোট দিবে সেই ব্যক্তি? আপনি জোর করে মানুষের কাছ থেকে আপনার সামনে ধানের শীষের মিছিলে যাবে, সেই ব্যক্তি ভোটের দিন দাঁড়িপাল্লায় ভোট দিবে, আপনি জিতে যাবেন? এত স্বপ্ন দেখা উচিত না। যাই হোক, আমাদের নিয়ে সমালোচনা না করে আপনাদের উচিত হবে এই নিজেদের সংশোধন করা। নিজেদের সংশোধন করলে আমার মনে হয় আপনাদের দলের জন্য ভালো হবে। সবশেষ সবাইরে আবারও বলি, পিনাকিদার ভিডিওগুলো, প্রতিটা ভিডিও যারা দেখেন না তারা গত 2 মাস ধরে কী কী ভিডিও করেছে পিছনে যায় ওনার চ্যানেলে গিয়ে তারপরে সাবস্ক্রাইব করে আসবেন, সাবস্ক্রাইব করবেন। যাদের মনে হয় যে যারা দেশের জন্য কাজ করে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাদের পেজে ফলো দিয়ে রাখবেন। আশপাশের লোকজনকে নিয়ে ফোন দিয়ে তারপরে দাদার চ্যানেলে বলবেন যে এই ফোনটা দেন, ওর চ্যানেলে ইউটিউবে ঢুইকা দাদার চ্যানেলটা খুঁজে বের করে সাবস্ক্রাইব করাই দিবেন। প্রথম আলোতে যদি 20 মিলিয়ন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে, ওইখান থেকে বের হবেন, বের হয়ে এসে দাদার চ্যানেলে ঢুকবেন। এটা দেখার দরকার আছে। মানে আমি আর আমার নিয়ে মার্কেটিং করলাম না, কারণ আমি এখন ভাই খুব অসহায়ের মতো আছি। আমার মানে ভাল লাগে না আর। এই গত 1.5 বছরে যা দেখলাম, কত মানুষে ফেরেস্তার মতো মনে করতাম, শালা সব মালখোর। এই মালখোরদের দিয়ে আর বেশি বিপ্লব দেখাইতে ভালো লাগে না, এই জন্য একটু সুবিধাজনক অবস্থায় আছি। দাদা এখনও বিপ্লবের ঠিক জায়গায় আছে, এই জন্য দাদার এখানে যাইতে বললাম। ভিডিও দেখেন, দেখে ডিসিশন নেন ভোট কাকে দিবেন কাকে দিবেন না। গুড নিউজ দিয়ে শুরু করা যাক, সেটা হলো যে জাস্টিস ফর হাদি। এই স্লোগান রেখেই আমরা বলি যে অবশেষে বাংলাদেশের গভর্নমেন্ট অর্থাৎ ইনকিলাব মঞ্চের যে দাবি সেটা ছিল যে মানে হাদির বিচারের জন্য জাতিসংঘের অধীনে তদন্ত করে সেটার বিচার নিশ্চিত করা। গভর্নমেন্ট এর পক্ষ থেকে আন্তরিকতার অভাব নাই বলে আমি বিশ্বাস করি, কিন্তু যদিও জিনিসটার মানে ওই লেভেলে গিয়ে পৌঁছে নাই। অবশেষে গভর্নমেন্ট জাতিসংঘকে মানে এটা মানে আন্তর্জাতিকভাবে তদন্ত করার জন্য জাতিসংঘকে চিঠি দিতে যাচ্ছেন গভর্নমেন্ট। সেটা মানে 8 ফেব্রুয়ারি সেটা পাঠাবেন তারা চিঠিটা, যেটা আমরা দেখলাম সব জায়গাতে। অর্থাৎ তাহলে আমার প্রশ্ন হলো, আন্দোলন আর সংগ্রাম না করলে কোনো জিনিস অ্যাচিভ করা যায় না কেন বাংলাদেশে? দিস ইজ নাম্বার 1 কোয়েশ্চন, এটা আমাদেরকে আলোচনা করতে হবে। এটা এই প্র্যাকটিসটা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, হাদির বিষয়টা আমরা আসছি যে হাদির যে ইম্পর্টেন্স আর সিগনিফিকেন্স of having or getting the justice for Hadi. It is not for Hadi's family or Inkilab Monch. It is for entire Bangladesh and for the generations to come, ladies and gentlemen. এটা হাদির বিচারটাকে নিশ্চিত করতে হবে আমাদের। বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বকে এই ভলাটাইল পৃথিবীর বা মানে আগ্রাসন, পার্শ্ববর্তী দেশের কাছ থেকে যে আগ্রাসনকে মোকাবেলা করতে গেলে no sound, yes. Nah, that's not good. Something not good. Ashbe, wait for 2 minutes. So, Hadir, yes, sound. Thank you so much. Thank you so much. Sound. শোনা যায়? Sound কি আছে ভাই? আপনাকে বলেন শোনা যায় কিনা? Thank you so much. So, justice is going to be prevailed, ladies and gentlemen. আমরা বলতে পারি, কেননা জাতিসংঘ দায়িত্ব নিতে যাচ্ছে হাদির মানে অর্থাৎ বিচারের বা তদন্তের। আমরা অত্যন্ত খুশি, এই কাজটা দরকার আছে। কেন দরকার আছে আমি আপনাদেরকে বলি। এই 1971 পরে বাংলাদেশে যে রাজনৈতিক চক্র বা গোষ্ঠী বা এস্টাবলিশমেন্ট বা যে পরিবার যে ব্যবস্থাপনা তৈরি হয়েছে, সেটা ভঙ্গুর, সেটা ডিসফাংশনাল, সেটা মারাত্মক ধরনের আপনার দুর্নীতিগ্রস্ত এবং দেশপ্রেমহীনের অভাব মানে ফ্যাক্টরি এই রাজনৈতিক গোষ্ঠী। এই রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা বাংলাদেশের পরিবর্তন অলমোস্ট ইম্পসিবল। যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল ব্যবস্থা, সেই ব্যবস্থায় বাংলাদেশের গুণগত যে পরিবর্তন 54 বছরে আমরা যেটা দরকার ছিল সেটা দ্বারা কাছে বাংলাদেশ দিতে পারে নাই। সো ইনফ্রাস্ট্রাকচার, যে ধরনের রিসোর্স, যে ধরনের টাকা বাংলাদেশ খরচ করেছে বা টাকা বাংলাদেশ এসেছে, তার
আমি মনে করি যে 35% তারা ইউটিলাইজ করতে পারে নাই প্রপারলি এবং মিস ইউজ করেছে। সে কারণে এই রাজনৈতিক ব্যবস্থা দ্বারা বাংলাদেশের পরিবর্তন আমি কোনোভাবেই মনে করি না মানে এটা পসিবল। ইভেন আমরা বিপ্লব পরবর্তী ট্র্যাডিশনাল পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টিজের ভিতরে তাদের যে মাইন্ডসেট বা সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করতেছি এই মুহূর্তে, লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ পুনর্নির্মাণ বা আমি যদি বলি ভবিষ্যৎ গড়ার যে বাংলাদেশ যেটা দরকার তার দ্বারা কাছে আমি দেখতেছি না। এখন পর্যন্ত সেই একই অবস্থার রাজনীতি 17 বছরে শেখ হাসিনার পতন থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা কি শিক্ষা নিয়েছেন? দিস ইজ দ্য নাম্বার ওয়ান কোয়েশ্চন, $1 million worth of question right now needs to be asked, ladies and gentlemen. আমরা দেখতেছি না তাদের চিন্তা চেতনায় আচার ব্যবহারে কোনো পরিবর্তন এসেছে বলে। প্রতি ক্ষেত্রে সংস্কার বাধা দিচ্ছেন রাজনীতিবিদরা, পলিটিক্যাল পার্টিসগুলো তারা দিচ্ছেন। তারা মনে করেন তারা বুক ফুলিয়ে হার বিপক্ষে দাঁড়িয়েছেন, সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছেন, গর্ব করে বলছেন আমি সংস্কারের বিপক্ষে, আমি নার পক্ষে। এখনো এরা বাংলাদেশের রাজনীতি করতেছেন এবং রাজনীতিতে আস্ফালন দিয়ে যাচ্ছেন। আজকে কেন হাদির দরকার? কেননা 1954 বছরে যে রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয়েছে সেটা গুণে ধরা, সেটা দুর্নীতিগ্রস্ত লুটপাটকারীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা আপনার সন্তানের জন্য আপনার বাবা যে লুটপাটকারীদের দ্বারা তার জীবন, তার স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে, একই ব্যবস্থায় আপনিও পতিত হয়েছেন। Now the question is, would you be able to let it go for your next generations or kids too? This is the number one question you have to ask yourself. আপনাকে জিজ্ঞেস করতে হবে, আমি আমার বাবা এবং আমি যে রাজনৈতিক এই ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে গেছে, আমরা কি আমার সন্তানটাকে আমি একই অবস্থায় ফেলে দিয়ে যাবো কিনা? যদি এটা দিতে চান তাহলে আপনি গতানুগতিক যে রাজনৈতিক দ্বারা আছে সেটাকে সমর্থন শুরু করেন না, প্রয়োজনে আপনার সম্পত্তি বিক্রি করে তাদেরকে সাপোর্ট করেন। আর যদি মনে করেন না আমার এখান থেকে উত্তরণের দরকার আছে, আমি এই ব্যবস্থা আমি এখান চাই না, আমি একটা সত্যিকার অর্থেই, আমি বারবার বলেছি আপনাদেরকে, অনেকবার বলেছি সে বিষয়গুলো, যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আপনি একজন ঋণ খেলাপিকে আপনি ঋণ খেলাপির জন্য আপনি দৌড়াচ্ছেন, অথচ আপনার আগামীকালকে আপনি খেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থা আছে, বাংলাদেশের গভর্নমেন্টের মেকানিজম বা সিস্টেম আপনাকে 2 বেলা খাবারের গ্যারান্টি দিতে পারে, এই ব্যবস্থা বাংলাদেশে আছে। দ্য প্রবলেম ইজ, ক্যান ইউ গেট দিস রিসোর্স? দ্য আনসার ইজ নো, বিকজ এই রিসোর্সটা লিমিটেড or confined or stipulated to a particular group of people or political parties or entity. You cannot tolerate that. You should not tolerate that. You should stand up to this discrepancy, this mismanagement and the conspiracy against you and against your generation's future, ladies and gentlemen. You should stand up to that. Stand by, yes, stand by the reforms and good people. Let me tell you why. হাদি সবার দুশ্মনে পরিণত হয়েছে, কারণ এই কারণে পরিণত হয়েছে এই যে গতানুগতিক যে রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আপনি বড় হয়ে উঠেছেন। এটা কোনো রাজনৈতিক ব্যবস্থাই না, এটা রাজনীতির নামে বিবৃতিবাজি আর লুটপাটকারীদের সার্টিফিকেশন দেওয়া আর একটা ইলেকশনের মাধ্যমে, যদি বিগত 17 বছরে কোনো ইলেকশন বাংলাদেশে হয় নাই ওই অর্থে। এবং আপনার প্রশ্ন হলো, আপনি কি এদেরকে আরো আপনার সন্তানের রক্ত চুষে খাওয়ার জন্য এই রাজনীতিবিদদের এবং এই আপনার দুর্নীতিগ্রস্তদের কি সুযোগ দিবেন? আপনার দেওয়া উচিত। একজন পিতা হিসাবে, একজন ভাই হিসাবে, একজন গার্ডিয়ান হিসাবে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনার এই যে কোমলমতি শিশু যে আজকে প্রাইমারি স্কুলে যাচ্ছে অথবা হাই স্কুলে যাচ্ছে, তার সন্তান তার ভবিষ্যৎটাকে চুষে খাওয়া, রক্ত চুষে খাওয়া ঋণ খেলাপিদেরকে আপনি ভোট দিয়ে আপনার সংসদে পাঠাবেন, সেই ঋণ খেলাপি সত্যিকার অর্থে কি আপনার লোনের ব্যবস্থা করবে, না তার লোনটা কিছুটা দিয়ে আর ডাবল লোন কিভাবে নিতে পারে, টাকা পাচার করতে পারে তার ব্যবস্থা করবে? প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করুন, উত্তরটা আপনি এই জায়গাতে পেয়ে যাবেন। আমি আপনাকে বলি কেন তারা হাদিকে মেরেছে। দেখেন, আপনি হাদিকে মেরেছে বিকজ হাদি ছিল fresh blood এবং they completely challenged to the অর্থাৎ যেটাকে আমরা বলি যে defiant to the current establishment। এই যে আমাদের তাদের যে বক্তব্যটা হলো যে হাজার মানুষ তাদের এয়ারপোর্টে যাবে, আসবে, তাদেরকে গিয়ে রিসিভ করবে, সে চিকিৎসা করতে গেছে, সেখানেও 100টা গাড়ি যাবে, মিছিল দিয়ে মানুষ যাবে, এই যে কিং কুইনের লাইফ, সেটা থেকে তারা বেরোতে চায় না। তাদের সন্তানদেরকে সেই টেস্ট অফ দ্যাট লাইফ তারা উপহার দিতে চান। এবং হাদিরা এবং আমরা, এই যে আমরা নতুন প্রজন্মের, আমরা যে প্রতিবাদ করি, আমরা তাদের দুশ্মনে পরিণত হয়েছি। এখানেই তাদের সবচেয়ে বড় সমস্যা, এখানে তাদের ক্ষুব্ধ হওয়ার মূল জায়গা, তাদের এই ব্যর্থ দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে যারা চ্যালেঞ্জ করতে যাচ্ছে তারাই তাদের দুশ্মন। এবং আপনি দেখবেন হাদির হত্যাকাণ্ডে করাপ্টেড ক্রস পার্টি এবং বিভিন্ন দলের সবাই ঐক্যবদ্ধ হাদির মৃত্যুতে। কারণ এটা একই এস্টাবলিশমেন্ট বা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার প্রোডাক্টস, লেডিজ এন্ড জেন্টলম্যান। এজন্য তারা হাদির বিচার চায় না। এখন কেন হাদির বিচার দরকার? হাদির বিচার এই কারণে দরকার, আপনার সন্তানকে যদি, আমি আবার বলছি, এবং হাদির বিচারটা, আপনি হিন্দু আপনি হাদির বিচার চাইবেন, আপনি মুসলিম আপনি হাদির বিচার চাইবেন, আপনি খ্রিস্টান আপনি হাদির বিচার চাইবেন, আপনি বুদ্ধিস্ট হাদির বিচার চাইবেন, আপনি আওয়ামী লীগ আপনি হাদির বিচার চাইবেন, আপনি বিএনপি আপনি চাইবেন, আপনি জামাত আপনি চাইবেন, আপনি কোনো দল করেন না আপনি চাইবেন, কৃষক সমাজ আপনার এবং তাঁতি মেথর যারা আছেন হাদির বিচার চাইবেন। কেন চাইবেন জানেন? কারণ হাদির বিচার প্রতিষ্ঠা হলে ইনসাফ প্রতিষ্ঠা হবে, জাস্টিস প্রতিষ্ঠা হবে। আর এই জাস্টিস যখন প্রতিষ্ঠা হবে তখন আপনার সন্তানও এই দুর্বৃত্তদের কবলে যখন পড়বে তার জাস্টিসটা নিশ্চিত হবে। আর আপনি যদি ইফ ইউ লেট ইট গো লাইক দ্যাট এবং হাদির বিচার হয় না, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ, মনে রাখবেন হাদি আপনাদের মধ্য থেকে উঠে আসা একজন ব্যক্তি, এর বিচার নিশ্চিত করা প্রয়োজনে মুরগির ডিম বিক্রি করে, আপনার ঘরে 2টা মুরগি আছে, একটা বিক্রি করে যদি টাকা দেওয়া লাগে তার বিচারের জন্য, সেখানে আপনার দেওয়া উচিত। অন্তত কেন দিবেন জানেন? এই কারণে দেওয়া হবে। একজন ভিক্ষুক যদি আপনি দেখেন যে আপনাকে আগামীকালকে আপনার 2 বেলা খাবার আছে, 1 বেলা খাবারের টাকা বিক্রি করে দিও, হাদির বিচারের জন্য আপনাকে টাকা দিতে হবে না। প্রশ্ন হলো, ডু ইউ হ্যাভ টু ডু দ্যাট? নো, ইউ ডোন্ট হ্যাভ টু, বাট আই এম সেইং ফর দ্য সেক অফ আর্গুমেন্টস, এবং এটার গুরুত্ব বোঝানোর জন্য আমার এই কথাটা বা এই বক্তব্যটা আমি আমার এখানে দিচ্ছি। হাদির বিচার হলে যেটা হবে, আপনাদের বাংলাদেশি যারা এই দুর্বৃত্তায়িত দুর্নীতিগ্রস্ত ঋণ খেলাপি চুর, ব্যাংক লুটেরা, ব্যাংক চুর, শেয়ার মার্কেট চুর যারা আছে, এদের বাইরে বিভিন্ন দেশের দালালদের বাইরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আর যদি এটা প্রতিষ্ঠা না হয়, তাহলে এই যে দুর্বৃত্ত গুণে ধরা ব্যবস্থা দেখতেছে না, আপনার বাবা যে ব্যবস্থায়
শোষিত হয়েছে, আপনি যে ব্যবস্থার কারণে শোষিত হচ্ছেন, আপনার সন্তানও কি একই রাজনৈতিক মানে গোষ্ঠী বা ব্যবস্থার দ্বারা আপনার শোষিত মানে হোক, আপনি চান একই ব্যবস্থা বলছে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ানদের বক্তব্য আমি দিচ্ছি এখানে। আমি পার্টিকুলার কোনো দল মানে নেতার কথা এখানে বলছি না, আমি বলছি ঘুরে ধরা ব্যর্থ, অযোগ্য, অপদার্থ, দুর্নীতিগ্রস্ত, লুটপাটকারী, ঋণ খেলাপি, বিভিন্ন দেশের দালাল, এদেরকে কখনোই ভোট দেওয়া যাবে না। এদের বিষয়ে আপনি কখনোই তাকে আপনি সমর্থন করতে পারেন না, করলে আপনার সন্তানের সাথে মারাত্মক ধরনের প্রতারণা লিপ্ত হবে। আমি বারবার বলছি, হাদির বিচার হলে এই ইনসাফ প্রতিষ্ঠা হবে, আর ইনসাফ প্রতিষ্ঠা হলে আপনি যদি মনে রাখবেন দ্য বিগেস্ট প্রবলেম কেন মানে হিন্দু ধর্মের মানুষ মনে করে তারা ইনসিকিউর ইন বাংলাদেশ, সাম অফ দেম, ওয়াই? বিকজ ইভেন দো কেন মনে করে, তারা মনে করে যে এখানে আমি হিন্দু, তারা মেজরিটি, আমাকে মেরে এখানে তুলে দিতে পারে। আমি কেন ইনসিকিউর ফিল করি না আমেরিকাতে? ওয়াই? বিকজ জাস্টিস ইজ রাইট দেয়ার, justice is going to be prevailed and will be prevailed as well here. Doesn't matter, incident can occur, but justice will be served. এই গ্যারান্টি এখানে আছে বলেই আমি আমার বই নাই। বাংলাদেশে যদি এটা গ্যারান্টি থাকে, তাহলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমি এগুলোতে বিশ্বাস করি না, মাইনরিটি, মেজরিটি, আমি আবার বলি এভরিওয়ান ইজ সিটিজেন অফ বাংলাদেশ। সো এটা মানে আপনার নিশ্চিত হবে। এজন্যই আপনি বলছি, আপনি যদি হিন্দু হন, অন্য ধর্মের হন, সবার আগে আপনি হাদির বিচার চাইবেন এবং ইয়েসে ভোট দিবেন। ওয়াই? yes is insaf. Yes, it's justice. As long as you have justice in your system, you are the king of this world. Even though you eat one time a day, এক বেলা আপনি খান, কিন্তু আপনার জাস্টিসের গ্যারান্টি আছে, you are the king of this world. This is the biggest problem of our country, ladies and gentlemen. So আমি বলছি হাদির বিচার হতেই হবে। আপনি কোন দল করেন, যদি কেউ হাদির বিচার নিয়ে টালবাহানা করে, সে আপনার দুশমন নয়, আপনার ভবিষ্যৎ সন্তানের দুশমন, যে এখন হয়তো আপনার মানে এখন যে মায়ের গর্ভে আছে তারও দুশমন সে। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।